ড্রয়িং অফ দ্য ফেনোমেনন ম্যাপ, এই ফেনোমেননটা যেহেতু আগে থেকেই টেইলর মেড এবং আমি বলবো মেটিকুলাসলি ডিজাইনড, কালার রেভলিউশন সংগঠিত হয়েছে, যেটা বলা হয়ে থাকে যে হাঙ্গেরীয় বংশোদ্ভূত ইহুদি মার্কিন নাগরিক, আপনার নন প্র্যাকটিসিং অফকোর্স, মিস্টার জর্জ সোরস মহোদয়, তার অর্থানুকূলেই এই বিপ্লব সংগঠিত হয়েছে। নিশ্চিত করে বলা যায় হাইলি সেন্সিটিভ শর্তগুলো, এবং সেই ঝুঁকি বাংলাদেশ নিতে বাধ্য হয়েছে। তার কোনো অপশন ছিল না। এই সরকারকে যদি ক্ষমতায় থাকতে হয়, এই ঝুঁকিটা তাকে নিতেই হবে, তা না হলে বড় মাঠের খেলা সম্ভবপর হবে না। ভারত কি আরাকান আর্মিকে সাথে নিতে চাইবে মিয়ানমার সামরিক সরকারকে বাদ দিয়ে, নাকি ভারত শেষ পর্যন্ত মিয়ানমারের সামরিক সরকারের দিকেই যাবে তাদের এই প্রকল্পগুলি রক্ষা করার জন্য? কি হতে পারে? এবং যদি মিয়ানমারের সামরিক সরকারের দিকে যায়, সেক্ষেত্রে কি ভারত এই আরাকান আর্মির বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নিতে পারে কিনা, যেটি অতীতে তারা নাগাল্যান্ড সীমান্তে যে যৌথ অপারেশন করেছে মিয়ানমারের সাথে, বিচ্ছিন্নতাবাদী দলগুলির সাথে, এরকম কোনো কিছু করে বসতে পারে কিনা? দেখুন, মিয়ানমারের সঙ্গে ভারতের এক ধরনের সীমান্ত অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা অনুসারে তারা হট পার্সিউটে যেতে পারে। অর্থাৎ যদি আপনার অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত এলিমেন্ট তারা যদি আপনার ভারত থেকে মিয়ানমারে ঢুকে পড়ে, তাহলে তাদের পশ্চাৎ ধাবন করার অধিকার আপনার ভারত রাখে, এবং সেটা তারা মেনটেন করছে, এন্ড ভাইস ভার্সা। তো অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, আমাদের এখানে এটা পূর্ব পরীক্ষিত একটা বিষয়, এবং তার সূত্র অনুসারে আপনার মিয়ানমার এখন যেহেতু নাজুক অবস্থায় আছে, কারণ চীন ন্যাশনাল ফ্রন্ট এবং একাধিক বৈরী শক্তি সেখানেও ক্রিয়াশীল, ফলে রাখাইন যে অবস্থায় আছে প্রায় কাছাকাছি একটা অবস্থায় তাদের পরিবেশ। আর চীনের সঙ্গে আবার ভারতের একটা ভিন্ন রকমের সম্পর্ক আছে। চীন মানে চীন প্রভিন্সের, কারণ একই জাতিগোষ্ঠী সীমান্তের উভয় অংশে বসবাস করে, আমাদের ফিল অ্যাফিনিটি টু ইচ আদার। আর রিড্রয়িং অফ দ্য ম্যাপ নিয়ে কাজ কিন্তু চলছে। বিশ্ব মানচিত্র 2026 থেকে পাল্টে যাবে, এরকম একটা অনুমান অনেকদিন ধরেই বিদ্যমান, এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পরে বিশ্ব মানচিত্র ডেফিনিটিভলি পাল্টেছে, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডেফিনিটিভলি পাল্টেছে, এবং তৃতীয় যে ধাপটি সেটি শুরু হয়েছে 90 গ্লোরিয়াস রেভলিউশনের পরে, বার্লিন ওয়াল ভেঙে যাওয়ার পরে, পূর্ব ইউরোপের পতনের পরে। আপনি খেয়াল করে দেখেন, আপনার সোভিয়েত ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ভেঙে খান খান হয়ে গেছে, অনেকগুলো নতুন দেশ তৈরি হয়েছে, এবং আমাদের এই সাউথ এশিয়াও আন্ডার ব্রিটিশ প্যারামাউন্সি 580টার বেশি দেশীয় রাজ্য ছিল, সেগুলো হয় ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে মার্জ হয়ে গেছে। দিদেন মাশরাকি পাকিস্তানের ফল ঘটেছে 1971-এ, 74-75-এ সিকিম আত্মীকৃত হয়েছে ভারতের সঙ্গে। তো এটির চলমান প্রক্রিয়া, এবং আরেকটা ফেজ এসছে, চতুর্থ ফেজ, যেখানটায় আমরা এখন দাঁড়িয়ে আছি। বাংলাদেশ এই সীমান্ত ঝুঁকির মধ্যে বুঝে না বুঝে যেভাবেই হোক ঢুকে পড়েছে, কারণ সরকার স্থিতিশীলতা যদি বজায় রাখতে হয়, জনগণ যেহেতু চাইছে এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকুক, সুতরাং তার জন্য দরকার আপনার ইন্টারন্যাশনাল সাপোর্ট। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের স্বীয় স্বার্থে এই সরকারকে আপনার ক্ষমতায় থাকবার ক্ষেত্রে ভূমিকা পালন করবে, এটাই এক্সপেক্টেড। এবং যে কালার রেভলিউশন সংগঠিত হয়েছে, যেটা বলা হয়ে থাকে যে হাঙ্গেরীয় বংশোদ্ভূত ইহুদি মার্কিন নাগরিক, আপনার নন প্র্যাকটিসিং অফকোর্স, মিস্টার জর্জ সোরস মহোদয়, তার অর্থানুকূলেই এই বিপ্লব সংগঠিত হয়েছে বলে প্রচারণা আছে। তো ফলে এখন দেখা যাক কোন দিকে কতদূর কিভাবে পরিস্থিতি ধাবিত হয়। ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে একদমই আলাদা একটি অনুষ্ঠান করতে চাই আপনার সাথে, সেটি হচ্ছে যে বর্তমান সরকার কিভাবে নিজেদের মেয়াদ দীর্ঘায়িত করার কৌশল নিয়েছে বা কি করবে। আমরা আজকের বিষয়ে যদি আরেকটু ভিন্ন দিকে যাই, সেটি হচ্ছে যে আপনি রিড্রয়িং অফ ম্যাপ বলছিলেন, কিন্তু আমরা দেখেছি যে আরাকান আর্মি যখন যুদ্ধ শুরু করে, তারা স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধ শুরু করেনি। তারা বলেছিল যে গ্রেটার অটোনমি, অর্থাৎ মিয়ানমারের অধীনেই তারা গ্রেটার অটোনমির জন্য যুদ্ধ করছে, বৃহত্তর স্বায়ত্ত শাসনের জন্য যুদ্ধ করছে। এমনকি এখনো পর্যন্ত তারা বলেনি আরাকান আর্মির পক্ষ থেকে যে তারা স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছে অথবা স্বাধীন একটি দেশ তারা গঠন করবে, বরং তাদের নেতৃত্বের কাছ থেকে মাঝে মধ্যে ফেডারেশনের কথা শোনা যায়, মিয়ানমারের সাথেই ফেডারেশন। এখানে কি আসলেই নতুন আরেকটি রাষ্ট্র তৈরি হবে একেবারেই স্বাধীন, নাকি মিয়ানমারের অভ্যন্তরেই একটি
স্বশাসিত রাষ্ট্র বা রাজ্য তৈরি হবে, যেটির বেশিরভাগটাই নিজেরা শাসন করবে, শুধু হয়তো বা কেন্দ্র থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র এইরকম বিষয় দেখবে, এরকম কোনো বৃহত্তর কিছু হবে? কি মনে হয় আপনার? দেখুন, রিড্রয়িং অফ দ্য ফেনোমেনন ম্যাপ, এই ফেনোমেননটা যেহেতু আগে থেকেই টেইলর মেড এবং আমি বলবো মেটিকুলাসলি ডিজাইনড, সেই কারণে আপনার এটি অবশ্যম্ভাবী। হয়তো প্রাথমিকভাবে তারা বলবার চেষ্টা করবে যে আমরা স্বায়ত্তশাসন চাই, যেমনটি তৎকালীন মাশরেকে পাকিস্তান বলেছিল, পরে কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতার দিকে ড্রিফটেড হয়েছে, এবং এখানেও তেমনটি ঘটবে বলে আমার ধারণা। তো এক্ষেত্রে আরেকটি বিষয় দাঁড়ায় যে বাংলাদেশের, চীনের এবং ভারতের তিনটি পক্ষেই তিন রকমের স্বার্থ। আমরা দেখছিলাম যে চীন অন্তত 11টি প্রকল্প নিয়ে কাজ করছে মিয়ানমারে, যার মধ্যে 11টি রাখাইন অঞ্চল এবং অন্য অঞ্চলে আছে, বেশিরভাগটা রাখাইনে। ভারতের কালাদান প্রজেক্টের কথা শুনলাম। আমাদের হচ্ছে রোহিঙ্গা যে সমস্যা, সেটি যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি। রোহিঙ্গাদেরকে তো আরাকান আর্মি গ্রহণ করছে না, বরং ইদানিং শোনা যাচ্ছে যে রোহিঙ্গাদেরকে মিয়ানমারের সামরিক সরকার জোর করেই হোক, প্রলুব্ধ করেই হোক, সরকারি বাহিনীতে নেওয়ার চেষ্টা করছে, অথবা তারা আলাদাভাবে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, যে কারণে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপরও নির্যাতন চালাচ্ছে, যেটি আন্তর্জাতিক সম্প্রদায়, ইভেন ক্রাইসিস গ্রুপ, তারাও বলছে যে আরাকান আর্মির উচিত এগুলিও স্বাধীনভাবে বিশ্লেষণ করার বা খতিয়ে দেখা এবং রোহিঙ্গাদের সাথে তাদের সম্পর্ক ভালো তৈরি করা। আদৌ কি রোহিঙ্গাদের কোন রকমের কোনো কিছু প্রাপ্তি ঘটবে যদি নতুন রাষ্ট্রটি হয়? যদিও আমরা দেখেছি যে চীনের যে কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল সম্প্রতি ঢাকায় এসেছে, তাদের কাছে আমাদের একটি দল জামাতে ইসলামী প্রস্তাব দিয়েছে যে রোহিঙ্গাদের জন্য যাতে রাখাইনের ভেতরেই ছোট একটি অংশ আলাদা করে রাজ্যের মতো তৈরি করে দেওয়া হয়। এটির এবার সম্ভাবনা কতটুকু? দেখুন, এটি তো একদিনের ঘটনা না। রাখাইন ইস্যুটা বা এই আপনার রোহিঙ্গা ইস্যুটা বহুদিন, এবং এর ইতিহাস নিয়ে পর্যালোচনা করতে গেলে লম্বা সময় লাগবে, আমি ওই বিশ্লেষণে যাব না। যেটি বলবো সেটি হচ্ছে আপনার ঐতিহাসিকভাবে ফেনী নদী থেকে শুরু করে আপনার এই নাফ এস্টুয়ারি পর্যন্ত এটা হচ্ছে উত্তর আরাকান, আর বিয়ন্ড দক্ষিণ আরাকান, দুটো মিলিয়ে কিন্তু আরাকান। এখন শায়েস্তা খাঁর সময় আপনার চট্টগ্রাম জয় করার মধ্য দিয়ে উত্তর আরাকানের পতন ঘটেছে, এবং দক্ষিণ আরাকান উত্তর আরাকানের মাধ্যমে করদ রাজ্যে পরিণত হয়েছিল সুবা বাংলা। এখন সেই সূত্র ধরে প্রচুর লোক আমাদের এখান থেকে সেখানে গিয়ে সেটেল করেছে, এবং তারা যে আমাদের এখান থেকে গেছে সেটা সপ্রমাণিত হয়েছে নতুন করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার মাতৃভাষায় বা চট্টগ্রামের উপভাষায় যখন বক্তৃতা করেছেন, তারা সবাই কিন্তু সেটা অনুধাবন করতে সক্ষম হয়েছে। এতদিন ধরে কেন্দ্রীয় সরকার যে কথাটি বলে আসছিল যে এরা কিন্তু বাংলাদেশ থেকে আগত অধিবাসী, মিয়ানমারের সান অফ দ্য সয়েল নয়, সেটি কিন্তু আবার সপ্রমাণিত হয়েছে। এক, দ্বিতীয়ত এখন পর্যন্ত তারা কিন্তু যে জাতিগোষ্ঠীগুলো সান অফ দ্য সয়েল বলে পরিচিত মিয়ানমারে, তাই সেই হিসেবে তারা স্বীকৃত নন। ফলে এই স্বীকৃতিটা আদায় করা প্রথমে জরুরি। সেটা যদি পাওয়া যায় তাহলেই তারা যেতে পারে। আমরা ভাবছি তারা যাবে, কিন্তু বিষয়টা উল্টোটাও তো হতে পারে। এখন যদি আরাকান আর্মি ক্লেম করে বসে যে ফেনী নদী পর্যন্ত আমাদেরই টেরিটরি, ব্যাপারটা কি দাঁড়াবে? ইতিমধ্যে তো তারা এখানে আছেই, যারা এসছে, বাকি আরো যারা আছে তারাও যদি চলে আসে এবং পরে যদি রিড্রয়িং এর এই চক্করে আমরা পড়ে যাই, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? এমনি ভারতীয়দের দিক থেকে আমাদের ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার শঙ্কর, তিনি কিন্তু যে জয়শঙ্কর ইতিমধ্যে বলেছেন যে 47 বিমাতা সুলভ আচরণ করা হয়েছে, ভারতের সিকিউরিটি নিড অ্যাড্রেস করা হয়নি, যে কারণে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বাংলা মাসকে পাকিস্তানের ভাগে দিয়ে দেওয়া হয়েছে। এখন এই সিকিউরিটি নিড পার্মানেন্টলি যদি তারা অ্যাড্রেস করতে চান, তাহলে কি দাঁড়াবে? তারা কিন্তু এই এলাকায় এই 7 সিস্টারের সঙ্গে আরেকটি সিস্টার যোগ করতে চাইবে। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মানে আমি সবই কিন্তু একাডেমিক আলোচনা করছি। একটা হতে পারে যে আপনার আরাকান আর্মি আমাদের চট্টগ্রাম পর্যন্ত ক্লেম করে বসতে পারে, 3 পার্বত্য জেলা চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন। আবার আপনার জয়শঙ্করের দেশ, তারা কিন্তু এখানে আরেকটা সিস্টার বানানোর চেষ্টা করতে পারে, যেটা হয়েছিল 15ই অগস্টে 1947 সনে রাঙামাটি, যেটা ছিল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার পার্বত্য জেলার হিল ট্র্যাক্সের, সেখানে তারা ভারতীয় পতাকা কিন্তু উড্ডয়ন করেছিল।
তো সেই ইতিহাসও আপনার ইগনোরেবল নয়। এটি একটি অংশ। আরেকটি হচ্ছে যে মিয়ানমারের যে এই আরাকান আর্মির সেই সামর্থ্য কতটুকু আছে যে বাংলাদেশের ফেনী নদী পর্যন্ত তাদের ভূখণ্ড বলে দাবি করা। এই উল্টা দিকে যদি বলা হয় যে সেখানে একটি রাষ্ট্র গঠন হলো, রাখাইন নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠন হলো, সেই রাষ্ট্রটি নানানভাবে তার প্রতিবেশীদের উপর নির্ভরশীল হয়ে পড়বে। অবশ্যম্ভাবী একটি বাংলাদেশ তাদের বড় প্রতিবেশী থাকবে, অন্যদিকে ভারতের সাথে তাদের সরাসরি কোনো ইয়ে থাকবে না, সীমান্ত থাকবে না, যেটি চীন প্রদেশের আছে। আর চীন আর রাখাইন যদি মিলে একটি স্বাধীন রাষ্ট্র হয়, সেক্ষেত্রে আবার ভারতের সাথে তাদের সীমান্ত থাকবে। আমরা যদি ধরে নিই যে শুধু আরাকান একটি স্বাধীন রাষ্ট্র হবে অতীতের সেই নামে অথবা নতুন রাখাইন নামে, সেখানে ভারতের সাথে তাদের সীমান্ত রইল না, শুধু বাংলাদেশ এবং তার যে পূর্বতন মিয়ানমার, তাদের সাথে এই দুই দেশের সাথেই তাদের সীমান্ত থাকবে। সেক্ষেত্রে একটি দুর্বল রাষ্ট্র বাংলাদেশের পাশে যখন থাকবে, সেই দুর্বল রাষ্ট্রকে দিয়ে কি বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য ভালো কিছু করানোর আশা করতে পারে কিনা? যেটি আমি একটু আগে বললাম যে জামায়াতে ইসলামী যে প্রস্তাবটি চীনের কমিউনিস্ট পার্টির কাছে করেছে যে রাখাইনের ভেতরে এই রাখাইনদের যে রোহিঙ্গাদের জন্য আলাদা একটি অঞ্চল তৈরি করা, যেখানে আরাকানের রাখাইনরা আলাদাভাবে থাকবে একটি অঞ্চল, তাদের বেশিরভাগ অঞ্চলে, ছোট কোনো অঞ্চলে এই রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করে দেয়া, যাতে এই দুই গ্রুপের মধ্যে, দুই এথনিক গ্রুপের মধ্যে যে প্রায়ই সংঘর্ষ ঘটতো সেটি অনেকটাই কমে আসে। সেই সম্ভাবনা কতটুকু দেখেন? দেখুন, সবই তো হাইপোথেটিক্যাল প্রস্তাবনা, উড়িয়ে দেওয়া যায় না। খেয়াল করে দেখেন, এই অঞ্চলে আপনার বড় এক্সোডাস যেটি ঘটে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে, আমি তখন এই অঞ্চল ঘুরে দেখেছি। আপনার রাবেতাত আল আলম আল ইসলামিয়া, ইংরেজিতে ওয়ার্ল্ড মুসলিম লীগ, জেদ্দা বেসড অর্গানাইজেশন, তারা এখানে ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম শুরু করে। আপনার রাজা পালং, মরিচা পালং, কুতুব পালং, আপনার ওয়াইকং, এই পুরো অঞ্চল জুড়ে নীলা, এবং আপনার ফিল্ড হসপিটাল স্থাপন করেছিল তারা। ব্যাপকভাবে প্রসিটিউলাইজেশনের কাজও কিন্তু তখন হয়। সব মিলিয়ে এই ওয়ার্ল্ড মুসলিম লীগ বা রাবেতার কারণে এখানে আপনার পুরো মানবিক বিপর্যয়ের মতো যে পরিস্থিতি সেটা কিন্তু অ্যাভয়েড করা গিয়েছিল। এবং এই পুরো ব্যবস্থাটি দেখাশোনা করতেন জামাতে ইসলামের এবং ইসলামী ছাত্র সংঘের, ইসলামী ছাত্র শিবিরের অন্যতম কর্ণধার প্রয়াত আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাই। তিনি ছিলেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অফ আপনার বাংলাদেশ, এবং এই ভদ্রলোককে আপনার শেখ হাসিনা সরকার ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। এবং তিনি ছিলেন জামাতে কর্পোরেট কালচারের প্রবর্তক, এবং দৈনিক যে পত্রিকাটি আছে নয়া দিগন্ত, আপনার নয়া দিগন্ত এবং দিগন্ত টেলিভিশনের স্বত্বাধিকারী। তাকে তো ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছেই, তদুপরি তার ব্যারিস্টার পুত্রদ্বয়কেও নানানভাবে নিগ্রহের সম্মুখীন করা হয়েছিল আয়না করে রেখে। এগুলো কিন্তু ইতিহাসের অংশ। আমি বিষয়টি তার ইন্টারভিউ নিয়েছিলাম তিনি যখন জীবিত ছিলেন, এবং তার একটা ধারণা ছিল যেহেতু ওয়ান সরকার তাকে স্পর্শ করেনি, তিনি প্রাণে রক্ষা পেয়েছিলেন, এই সরকারও কিছু করতে পারবে না, কিন্তু হাসিনা সরকার সেটা কিন্তু কার্যকর করেছে। তো ফলে এখানে তার যে নেটওয়ার্কটা ছিল সেটা কিন্তু ক্রিয়াশীল, এবং সেই কারণেই জামাতের পক্ষ থেকে এই প্রস্তাবটি হাজির করা হয়েছে। এবং আপনার আমাদের সীমান্ত সংলগ্ন যে এলাকাটা আছে রাখাইনের, সেইখানে একটি রাজ্য কায়েম করা যেতে পারে বা স্টেট হতে পারে। তার 6টা জোনে ভাগ করা আছে বলা যায়। মিয়ানমার, বর্তমান মিয়ানমারের যে ম্যাপ, সেখানে 6টির জায়গায় 7টি দেশ তৈরি হতে পারে, কোনো সমস্যা তো নেই। সেটাতে আমাদের জাতীয় স্বার্থ রক্ষিত হওয়ার সম্ভাবনা আছে। যদি নাও হয় আলাদা রোহিঙ্গাদের জন্য, অন্তত নতুন রাখাইন যে দেশটি হতে যাচ্ছে বলে আপনি মনে করছেন রিড্রয়িং অফ ম্যাপের আওতায়, সেই দেশের ভিতরেই একটি স্বশাসিত অঞ্চল
হতে পারে রোহিঙ্গাদের জন্য, এরকম একটি কি হতে পারে? দেখুন, খুব নাইভ ভাবে প্রথমে স্বশাসনের কথাই বলা হয়, পরে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করতে হয়। এটা বাংলাদেশ তার সবচেয়ে বড় প্রমাণ। 6 দফা থেকে শেষ পর্যন্ত এক দফায় চলে এসছে। আপনার এই যে আমাদের যে বিপ্লবটা সংগঠিত হলো, সেটা কিন্তু এক দফা আন্দোলনে চলে গিয়েছিল, কোটা থেকে হাসিনা খেদাও। মানে এসবই একটি কৌশলের অংশ। যে গ্র্যান্ড মাস্টাররা চেস বোর্ডে বসে আছেন, তারা কিন্তু বলকানাইজেশন এনশিওর করবেন, এটাই স্বাভাবিক। মিয়ানমারের বলকানাইজেশনের পরে আপনার ভারতের বলকানাইজেশন হয়তো বা ব্যাক অফ দ্য মাইন্ড আছে, এবং এই মডেল কাজে লাগিয়ে চীনের বলকানাইজেশন এবং রাশিয়ার বলকানাইজেশন ফার্দার সেটা হয়তো এনশিওর করবে। ইটস এ লং ড্রন প্রসেস। এখন প্রক্রিয়া যেটি, সেটি হচ্ছে রিড্রয়িং অফ দ্য ওয়ার্ল্ড ম্যাপ। তো আমরা হাইপোথিসিস বলছিলাম, আরেকটি হাইপোথিসিস নিয়ে আপনার একটু মতামত জানতে চাইছি। যে বলছিলাম যে নতুন যে রাষ্ট্রটি হতে পারে আরাকান অথবা রাখাইন নামের, সেটি যদি দুর্বলতর হয়, সেই অঞ্চলের একটি অংশ যদি রোহিঙ্গাদের সাথে দেয়া হয়, রোহিঙ্গাদের জন্য দেয়া হয়, বাংলাদেশ এখন যে ঝুঁকিটি নিচ্ছে, ওই ঝুঁকির সুদূর প্রসারী ফল হিসেবে সেই রোহিঙ্গাদের অংশটি বাংলাদেশের সাথে ভবিষ্যতে মার্জ করতে পারে। যেমনটি ক্রিমিয়া এখন যদি সেখানে ভোটও হয়, রাশিয়া তো দখল করে নিয়েছে, যদি ভোটও হয় তাহলেও তারা রাশিয়ার পক্ষেই ভোট দেবে সেই ক্রিমিয়ার মানুষ। তেমনটি ঘটার কোনো সুদূর প্রসারী চিন্তা হিসেবে যদি বলেন যে এই ঝুঁকির কোনো সুদূর প্রসারী সুফল এমনটি হতে পারে কিনা? দেখুন, আমি যতটুকু আলোচনা করছি সেগুলো কিন্তু নিকট ভবিষ্যতে, সুদূর প্রসারী সেই সময় এবং অপরন্ত আপনার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কিছু শর্ত সাপেক্ষে মানবিক করিডোরের এই প্রস্তাবে রাজি হচ্ছে বাংলাদেশ। তাহলে কি এই যে আমরা যে হাইপোথিসিস গুলি আলোচনা করছি, এগুলি এই শর্তের মধ্যে থাকতে পারে কিনা? কারণ উনি নিজে সেই শর্তগুলি বিস্তারিত বলতে চাইছেন না। এর অর্থ কি এরকমটি হতে পারে যে রোহিঙ্গাদের নিয়ে একটি দেন দরবার বা তাদেরকে ঘিরে কোন রকমের প্রস্তাবকে সামনে নিয়ে শর্ত দেয়া, এরকম কিছু কি হয়ে থাকতে পারে? আর শর্তগুলি কি হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, যেহেতু তিনি ডিসক্লোজ করতে চাননি সঙ্গত কারণেই, আমাদের উচিত হবে না অনুমান করে কোনো ব্যাখ্যা হাজির করবার। তবে সেটা নিশ্চিত করে বলা যায় হাইলি সেন্সিটিভ শর্তগুলো, এবং সেই ঝুঁকি বাংলাদেশ নিতে বাধ্য হয়েছে। তার কোনো অপশন ছিল না। এই সরকারকে যদি ক্ষমতায় থাকতে হয়, এই ঝুঁকিটা তাকে নিতেই হবে, তা না হলে বড় মাঠের খেলা সম্ভবপর হবে না। অর্থাৎ এই ঝুঁকিটি একদমই চাপে পড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের কোন রকমের ইচ্ছা ছিল না, অথবা ওই চাপটি না হলে কখনো এতে রাজি হতো না, সেটি বলতে চাইছেন। আমরা যেটি শুনে আসছিলাম যে বেশ কিছুদিন যাবতই, দীর্ঘদিন যাবতই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসারও আগে থেকে আন্তর্জাতিক অঙ্গনে একটি কথাবার্তা চলে আসছিল যে মিয়ানমারের রাখাইনের যে বর্তমান পরিস্থিতি, তাতে করে সেখানে একটি মানবিক বিপর্যয় দেখা দিতে পারে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে, সুতরাং সেখানে মানবিক সহায়তা পাঠানো দরকার, আর সেটি বাংলাদেশের ভিতর দিয়েই হতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। এটি বলছিল বাংলাদেশ যেন সেই একটি করিডোর দেয়। যদিও বিগত সরকার সেটিতে রাজি হয়নি, অবশেষে বর্তমান সরকার এই করিডোর দিতে নীতিগতভাবে রাজি হয়েছে। যদিও পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বেশ কিছু শর্তের বিনিময়ে তারা এটি দিতে চান, কিন্তু শর্তগুলি বলেননি। আপনার দৃষ্টিতে এই যে করিডোর দেয়া, এর নেপথ্যে তো আরো অনেক কিছু বিষয় থাকে, বাংলাদেশের জন্য কতটা ঝুঁকি তৈরি করবে? দেখুন, যে বিষয়টি ডিপ্লোম্যাটিক নাইসিটি বজায় রেখে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যেভাবে বিষয়টি বিবৃত করেছেন, তিনি তো ক্যারিয়ার ডিপ্লোম্যাট, আগে সচিব ছিলেন এই মন্ত্রণালয়ে। ফলে কি বলা যাবে কি বলা যাবে না পরিষ্কার ভাবে তিনি বিষয়টা জানেন, এবং সেভাবে প্রশিক্ষিত ওয়েল গ্রুমড জেন্টলম্যান, সেই জন্য এমনটি বলেছেন। এখন খেয়াল করে দেখেন, ধাপে ধাপে কিন্তু বিষয়গুলো অগ্রসর হচ্ছে। স্টার্লিং প্রজেক্টের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। কিছুদিন আগে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ মণিপুর রাজ্যে স্টার্লিং আবিষ্কার করলো ডিভাইস ভারতের নিরাপত্তা বাহিনী, এবং তারা খুব সারপ্রাইজ হয়েছেন যে স্টার্লিং কিভাবে এখানে এসে যুক্ত হলো। মেইতি এবং আপনার কুকিদের মধ্যে যে বিসংবাদ চলছে, সেখানে নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছে কিন্তু স্টার্লিং ডিভাইসের উপস্থিতি। এখন এটি আমরা জানি। আর ট্রাম্প মহোদয়ের সবচেয়ে কাছের মানুষ এলন মাস্কের আপনার কন্ডুইট হচ্ছে স্টার্লিং। তো ফলে
এই নিয়ে হবনবিং চলছিল, এটা মোটামুটি এখন চূড়ান্ত হয়ে গেছে। আর পরীক্ষামূলকভাবে বাংলাদেশে এটা প্রথম চালু হবে কক্সবাজার জেলায়। শিলখালী কোথায় অবস্থিত? আপনার টেকনাফের উত্তরে একটি মৌজা, যেটা আমাদের আর্টিলারি রেঞ্জ এক অর্থে বলা যায়। সেখানে স্থাপনা তৈরির কাজ শুরু হয়েছে বা হবে, এবং আপনার সাপ্লাই বেস তো লাগবে। আমাদের মাননীয় সেক্রেটারি জেনারেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী পর্তুগালের অ্যান্তনিও গুতারেস মহোদয়, তিনি কিন্তু রোজার সময় এসেছিলেন। 1,00,000 লোকের সঙ্গে পাঞ্জাবি গায়ে দিয়ে তিনি কিন্তু ইফতার মাহফিলে শরীক হয়েছেন, এবং তখন যাওয়ার সময় চুক্তি করে বলে গেছেন যে মানবিক করিডোর প্রয়োজন। এখন জাতিসংঘ যখন এই রকমের একটি অনুরোধ করে সদস্য রাষ্ট্র হিসেবে, আমরা তো আর যাই হোক অবদ্ধতা করতে পারি না। এক, দ্বিতীয়ত সেটা তো ঝুঁকি আছে, আমরা জেনে শুনেই অনুরোধে বাঙালি ঢুকে গেলে ঝুঁকি নিতে তো কখনোই পিছপা হবে না, এবং তাই আমরা হয়েছি। এখন ঝুঁকিগুলো কি আমি বলি। স্টারলিংক আলটিমেটলি যে ডিভাইস গুলো তো কাইন্ড অফ ছোট রেক্টাঙ্গুলার শেপের জিনিস, এবং অধিকাংশই চলে যাবে কিন্তু রাখাইন বা আরাকানে বা দক্ষিণ আরাকানে, ঐতিহাসিকভাবে যে অঞ্চলটি বিয়ন্ড নাফ এস্টুয়ারি যার অবস্থান। এবং এই যুদ্ধে কমিউনিকেশন কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করবে। অর্থাৎ রিড্রয়িং অফ দ্য ম্যাপ যদি নিশ্চিত করতে হয়, বার্মা এক যদি কার্যকর করতে হয়, তাহলে আপনার সীমান্তের এই ঝুঁকি আমাদের নিতেই হবে। এবং খেয়াল করে দেখেন, 90% জায়গা ইতিমধ্যে রাখাইনের সেটি আপনার আরাকান আর্মির দখলে চলে গেছে। 3টি বড় শহর এখনো বাইরে, যেখানে আপনার এই জান্তা সরকার, মানে বার্মার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আছে। তারা তো তাদের জন্য একটা লাস্ট ডিশ ব্যাটল। আর আরাকান আর্মি খুব ভালো করে জানে যে তারা একা যুঝতে পারবে না, সেই জন্যই তাদের দরকার রোহিঙ্গা মার্সিনারি সোলজার, এবং সেটি যদি লজিস্টিক্স সহ, প্রশিক্ষণ সহ কাঁধে কাঁধ মিলিয়ে এবং ক্যানন ফডার হিসেবে ভূমিকা পালন করে, তাহলে তাদের জন্য ভালো। আর রাখাইন কিন্তু মানবিক বিপর্যয়ের সম্মুখীন। এখন তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে, সকল রকমের সমস্যা দেখা দিয়েছে, ফলে তাদের পক্ষে এখন আর নিজেদের যেই রিসোর্স, নিজেদের যেই লজিস্টিক্স, সেটা দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভবপর নয়। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন দরকার। এখন যেটি দাঁড়াবে, ধরুন যখন সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনার চাইনিজ ক্লায়েন্ট গভর্নমেন্ট বা স্টেট মিয়ানমার, যেটাকে আমেরিকানরা বা ওয়েস্টার্ন ইউরোপ বলছে বার্মা, সে কলোনিয়াল নামে, তাতে ব্যাপার দাঁড়াবে এটা, তারা কিন্তু তাদের সর্বাত্মক যে সামর্থ্য আছে সেটি প্রয়োগ করার চেষ্টা করবে। এবং এয়ার সুপিরিয়রিটি আছে নেপিডোর। তারা আপনার অনেকে বলে থাকেন অনেকে বলে যে নেভাল সুপিরিয়রিটি আছে, এয়ার সুপিরিয়রিটি আছে, তো তারা দুটোই কিন্তু ডিপ্লয় করবে। এখন সুখোই যে এয়ারক্রাফট গুলো কিংবা MiG-29, সেগুলো যখন এই যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, তারা কিন্তু সীমান্ত, আন্তর্জাতিক বাউন্ডারি, সেটা কিন্তু আমার ধারণা আর রেসপেক্ট করবে না। বিয়ন্ড আমরা পারবো, আমাদের পার্বত্য অঞ্চল, আমাদের চট্টগ্রাম এবং কক্সবাজার যুদ্ধ ক্ষেত্রের আওতায় চলে আসবে সঙ্গত কারণেই। কারণ চাচা আপন প্রাণ বাঁচা, ওই পরিস্থিতিতে তারা কিন্তু তাদের ওয়ার্নিং শটটা কিন্তু দিয়ে দিয়েছে। আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে জানান দিয়েছেন, তারা করা আপনার কূটনৈতিক পত্র পাঠিয়েছে আমাদের, ধাপে ধাপে কিন্তু এসকালেট করে উত্তেজনাটা, এবং পরে যখন দেখা যাবে যে তাতে কাজ হচ্ছে না, তারা কিন্তু তখন কোঅর্শনের পথ ধরবে। আর ধরলে এই পুরো এলাকা অস্থিতিশীল হয়ে উঠবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত শুধু শুধু অস্থিতিশীল না, একেবারেই বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে ফেলার মতো একটি পরিস্থিতি তৈরি হবে। আপনি এখন হাইপোথেটিক্যালি যেটা আমি বলবো ঝুঁকিটা, সেটা হলো যেহেতু এয়ার সুপিরিয়রিটি আছে, আর খুব বেশি সময় কিন্তু লাগে না, এয়ার স্পেসও খুব দূরে নয়, ফলে দ্রুততম সময়ে তারা যদি টার্গেটেড ভাবে ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আপনার বোমা বর্ষণ করে, তখন কিন্তু এই যে হাসিনা আমলে তৈরি এক্সপ্রেসওয়ে, তারপরে আপনার এই যে মেট্রো রেল, এগুলো কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এরিয়ালি দেখলে এগুলো খুব সুন্দর দেখা যায় এবং ইজি টার্গেট, সফট টার্গেট।